আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আমরা অনেক দিন পর আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। প্রতিকূল পরিবেশে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল না বিধে আমরা ক্লাসগুলো নিয়মিত আপলোড দিতে পারিনি, জন্য দুঃখিত। তো আমরা এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আপলোড করে যাব। বিশেষ করে ফিজিক্সের উপর আমাদের ক্লাস খুব কম দেওয়া হয়েছে। আমরা ফিজিক্সের উপর এখন থেকে নিয়মিত ক্লাস ইনশাল্লাহ দিব। আজকে আমরা কিছু অজানা তথ্য, বাট এগুলো প্রতিনিয়তই আমরা আমাদের বিজ্ঞান বই পড়ার ক্ষেত্রে আমরা এই টপিকস বা এই টার্মগুলো ব্যবহার করি, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আদান, কোয়ার্ক, এলিমেন্টারি পার্টিকেল, স্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি। আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে ইন্টারমিডিয়েটে অর্থাৎ এসএসসি লেভেলের ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের একটা অধ্যায় আছে স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই অধ্যায়ের প্রথম পড়াটাই হচ্ছে আমার আদান নিয়ে, চার্জ। আজকে আমরা এই চার্জ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এবং অজানা তথ্যগুলো আমরা জানব, যে একটা নিউটন কিভাবে গঠিত, প্রোটন কিভাবে গঠিত হয়। আমরা জানি প্রোটন 3টি কোয়ার্ক দ্বারা গঠিত, নিউটন 3টি কোয়ার্ক দ্বারা গঠিত। প্রোটনের চার্জ কিভাবে হলো, প্রোটনের চার্জ ধনাত্মক কেন, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক কেন, নিউটনের কোনো চার্জ নাই কেন, চার্জবিহীন কেন, এবং 1932 সালে স্যাডউইক এই নিউটন আবিষ্কার করেছিলেন এবং সে বলেছিলেন এটা চার্জবিহীন অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। সেটা কেন, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো। অথবা কোয়ার্কের চার্জ থাকা সত্ত্বেও ইলেকট্রনের মতো সেটাকে কেন স্থায়ী কণি বা এলিমেন্টারি পার্টিকেল হিসেবে ধরা হয় না, এই জিনিসগুলো আমরা আজকে সুন্দরভাবে ব্যাখ্যা দেব। আমরা মনে করি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য। আমরা এই অজানা তথ্যগুলো আমরা একে একে ইনশাল্লাহ আমরা এখানে লিখে রেখেছি। আজকে আমরা প্রথমে দেখব আদান এবং ক্ষেত্র কী, আদানের প্রকারভেদ, আদানের একক সমূহ, আদানের প্রকৃতি, কোয়ার্ক খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রাথমিক কণা বা স্থায়ী কণা, আদানের সংরক্ষণশীলতা যেটা আইসোলেটেড ব্যবস্থায় থাকবে, আদানের মান ও গতি এবং আপেক্ষিক আদান। এই জিনিসগুলো আমরা আজকে পড়ব। আদানের আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে আদান লেখা আছে তড়িৎ ক্ষেত্র, চলমান চৌম্বক ক্ষেত্র, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। যেন এখানে আদানের অবস্থানটা আছে স্থির, অর্থাৎ যখন তার কোনো ব্যাগ থাকবে না। আদার্স দ্যাটস ইট ক্যান বি ডিনোটেড বাই কিউ। এখানে কোনো স্থির মানে তার কোনো ব্যাগ নাই, বি ইকুয়াল টু 0 যখন হবে। ধ্রুব ব্যাগ যখন তার একটা ব্যাগ থাকবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি, দ্যাট ইজ কনস্ট্যান্ট ব্যাগে যাবে। যখন এটা ত্বরিত হবে অর্থাৎ যখন এটা ত্বরণ থাকবে, আমি একটু ডিটেলসে আলোচনা করব। আমরা এই জিনিসটা আলোচনা করে আমরা প্রত্যেকটা টপিকস একটু আসতেছে, আমাদের একটু সময় লাগবে। ক্লাসটা লেন্দি হলো, আমি মনে করি এই টপিকস থেকে অনেক কিছু শেখার আছে এবং যেগুলো আমাদের অজানা তথ্য আমরা অনেকেই জানি না, বাট আমরা আমাদের বিজ্ঞান পড়ার ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো পড়ার ক্ষেত্রে আমরা এই শব্দগুলো প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা আদৌ জানি না কেন প্রোটনের চার্জ ধনাত্মক হলো, কেন নিউটনের চার্জ ঋণাত্মক হলো, কেন ইলেকট্রনের চার্জ নিউটনের চার্জ বিহীন হলো এবং ইলেকট্রনের চার্জ কেন মাইনাস হলো। এই ব্যাখ্যাগুলো আজকে আমরা আমাদের এই ক্লাসে দিয়ে দেবো এবং কোয়ার্ক সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আজকে। তো আমরা প্রথমে দেখি একটা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ একটা চার্জ, সে দিস ইজ এ চার্জ, ইট ক্যান বি পয়েন্ট চার্জ, এটা যদি একটা বিন্দু চার্জ হয়, এই বিন্দু চার্জ এটার গতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আবার এটা ত্বরণ থাকতে পারে। ওকে, তাহলে 3টা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যখন এটা স্থির থাকবে অর্থাৎ যখন এটার কোনো গতি থাকবে না, সে দিস চার্জ ইজ কিউ, যখন এটার চার্জ অর্থাৎ ব্যাগটা যখন শূন্য হবে তখন এটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড থাকবে। স্থির অবস্থায় তার ইলেকট্রিক ফিল্ড থাকে, অর্থাৎ একটা চার্জকে যখন আমি স্থির অবস্থায় রাখবো, যখন এটার মধ্যে আমি কোনো ব্যাগ যখন ইন্ট্রোডিউস করব না, তখন এইটা তড়িৎ ক্ষেত্র থাকবে। বাট চলমান চৌম্বক ক্ষেত্র এবং তাড়িৎ চৌম্বক তরঙ্গ, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং মুভিং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো কিন্তু থাকবে না। যখন একটি চার্জকে আমি একটা নির্দিষ্ট ব্যাগে আমি নিয়ে যাব, সে দিস ইজ ভি, ইট ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি,
যখন একটা চার্জকে আমি কনস্ট্যান্ট ব্যাগে নিয়ে যাব তখন সে কি করবে, তার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, অর্থাৎ সে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবে, চলমান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারবে, বাট তাড়িৎ চৌম্বক তরঙ্গ, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা সে তৈরি করতে পারবে না। বাট যখন একটা ইলেকট্রন ত্বরিত হবে, সেটা মানে কি, মানে আমরা জানি নর্মালি একটা সূত্র জানি, এফ সমান আমরা জানি কিউই, অর্থাৎ চার্জ ইলেকট্রিক ফিল্ড এবং বলের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান কিউই, একটা ফর্মুলা আছে। আবার আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে আমার এম এ, দ্যাটস এ ইকুয়াল টু আমি লিখতে পারি এফ ডিভাইডেড বাই এম, এবং এফকে লেখা যায় হচ্ছে কিউই, দ্যাট ইজ কিউই ডিভাইডেড বাই এম। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোটনের চার্জ। তাহলে যখন একটা প্রোটন এই পরিমাণ চার্জ নিয়ে কি করবে, গতিশীল থাকবে, তখন তার মধ্যে তড়িৎ ক্ষেত্র, চলমান চৌম্বক ক্ষেত্র এবং তাড়িৎ চৌম্বক তরঙ্গ তিনটি সে তৈরি করতে পারে। তাহলে এখান থেকে ছোট্ট ছোট প্রশ্ন আমাদের অ্যাডমিশন আসতে পারে যে একটি ইলেকট্রন যখন ত্বরিত অবস্থায় থাকবে অথবা ত্বরণশীল অবস্থায় থাকবে, অ্যাক্সিলারেটেড অবস্থায় থাকবে, তখন সেটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, সেটা মুভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইএম। যেমন আমাদের হচ্ছে সূর্যের আলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কারণ এটাতে দুই রকমের তরঙ্গ আছে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় তারা কি করে, বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। আবার একটু বলি, যখন একটা চার্জ স্থির অবস্থায় থাকে তখন সেটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, কিন্তু কোনো চলমান চৌম্বক ক্ষেত্র কিংবা তাড়িৎ চৌম্বক তরঙ্গ সৃষ্টি করে না। যখন একটি চার্জকে আমি ধ্রুব বেগে দেবো তখন সেটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে এবং চলমান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, কিন্তু সেটা কোনো তাড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে না, তাড়িৎ চৌম্বক তরঙ্গ সৃষ্টি করবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা যদি একটা তরঙ্গ হয়, এই তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ ইন্ট্রোডিউস হয় এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং পরস্পরের সাথে তারা 90 ডিগ্রি কোণে থাকবে, এরকম তরঙ্গকে আমরা বলি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই ধরনের তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে ধ্রুববেগে থাকলে সেটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ উৎপন্ন করবে, চলমান চৌম্বক তরঙ্গ উৎপন্ন করবে, কিন্তু তাড়িৎ চৌম্বক তরঙ্গ উৎপন্ন করবে না। আর একটা চার্জকে যখন অ্যাক্সেলারেটেড অবস্থায় আমি নিয়ে যাব, তখন তার মধ্যে তিনটেই থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থাকবে, চলমান চৌম্বক ক্ষেত্র থাকবে এবং সে তাড়িৎ চৌম্বক তরঙ্গ সে সৃষ্টি করতে পারে। এই হচ্ছে আমার প্রথম যেটা, আমি প্রথম অংশটুকু আমি আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে যদি আমাদের কোনো অ্যাডমিশনের প্রশ্ন আসে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। দেন আসতেছে আদানের প্রকারভেদ। আদান আসলে আমরা বলি তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ, আর একটা হচ্ছে নিউট্রাল চার্জ। এখানে যদি আমি একটু লিখি, এই হলো একটা চার্জ, এই হলো একটা চার্জ, এই হলো একটা চার্জ। ওকে, আমরা তিনটে চার্জ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার ধনাত্মক চার্জ, একটা হচ্ছে আমি এখনও একটা বলি নাই যে কখন এটা ধনাত্মক হবে, কখন এটা ঋণাত্মক হবে, অর্থাৎ কখন পজিটিভ চার্জ লিখবো, কখন নেগেটিভ চার্জ লিখবো, আর কখন আমি নিউট্রাল চার্জ লিখবো। ওকে, আমরা যদি একটু দেখি, যেমন এখানে এটা চার্জ হচ্ছে কিউ, এটা কিউ, এটা কিউ। এখন আমি যদি কি করি, এখানে যদি মনে করি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা দুটোই যদি এখানে সমান থাকে, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে, অর্থাৎ তার নেট চার্জ হচ্ছে 0। যদি প্রোটন এবং নিউট্রন এর সংখ্যা আমার কি হয়, অর্থাৎ এখানে যদি নিরপেক্ষ আদান হয়, অর্থাৎ প্রোটন নিউট্রন মিলে হচ্ছে আমার এখানে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে আমার থাকে কি, আমার নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এখন নেট চার্জ 0 কখন হয়, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন সমান নাম্বার অফ প্রোটন, এই দুটো যখন সমান হয়ে যাবে তখন আমি সেটাকে বলবো হচ্ছে নিরপেক্ষ চার্জ, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ চার্জ। দেন আমার কিউ নেট, অর্থাৎ নেট চার্জটা আমার পজিটিভ কখন হবে, আবার নেট চার্জটা আমার নেগেটিভ কখন হবে, এই জিনিসটা একটু বুঝি। একটা চার্জ কখন পজিটিভ হবে, একটা চার্জ কখন নেগেটিভ হবে, এটা আমার ইম্পর্ট্যান্ট একটা টার্ম। পজিটিভ এবং নেগেটিভ হবে তখনই, যেমন হলো আমার এখানে নাম্বার অফ ইলেকট্রন আর হচ্ছে নাম্বার অফ প্রোটন, এখানে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা। তাহলে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা যদি প্রোটনের সংখ্যার চেয়ে কম হয়, অর্থাৎ আমার প্রোটনের সংখ্যা যদি ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে সেটা পজিটিভ আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে, তখন সেটা হয়ে যাবে ধনাত্মক আয়ন। অথবা আমি বলতে পারি
সেটাই ধনাত্মক আয়ন যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে। ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে আমার ধনাত্মক আয়ন। তাহলে আমি বলতে পারি ধনাত্মক আয়ন ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, আমি বলতে পারি ধনাত্মক আদান ইজ ইকুয়াল টু ইলেকট্রন এর হচ্ছে ঘাটতি। ইলেকট্রনের ঘাটতিকে আমরা বলবো ধনাত্মক আদান। আর যখন ইলেকট্রন প্রোটন দুটি সমান থাকবে তখন আমরা সেটাকে বলবো নিরপেক্ষ আদান। নাও এবার এই অংশে যদি চাই, দেখতে পাচ্ছি আমার এখানে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে, যদি আমি বলি ইলেকট্রনের সংখ্যাটা প্রোটনের সংখ্যার চেয়ে বেশি, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমার প্রোটনের সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে সেটা ঋণাত্মক আদানে আহিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি ঋণাত্মক আদান ইজ ইকুয়াল টু ইলেকট্রন এর আধিক্য। অর্থাৎ যদি কোনো একটা চার্জের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তখন সেটা ঋণাত্মক আদানে পরিণত হয়, তখন আমরা সেটাকে বলি, তখন সেটার নেট চার্জ হবে নেগেটিভ। সে এটার ভর আমি ধরলাম, এই চার্জটার নিরপেক্ষ চার্জ ভর হচ্ছে m0, এটার চার্জ হচ্ছে ধরি m প্রাইম, আর এটার চার্জ হচ্ছে m ডাবল প্রাইম ধরে নিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার পজিটিভ চার্জের ভর, এটা হচ্ছে নেগেটিভ চার্জের ভর, আর এটা হচ্ছে নিরপেক্ষ আদানের ভর। তাহলে সেক্ষেত্রে আমার কি সম্পর্ক হবে? যদি আমরা একটু আলোচনা করি, সেই সম্পর্কটা হচ্ছে এরকম। দ্যাট মিনস হচ্ছে আমার এখানে m ডাবল প্রাইম ইজ লেস দ্যান m0, এটা একটা ফর্মুলা আমরা লিখতে পারি। আর এটা হচ্ছে m প্রাইম ইজ গ্রেটার দ্যান হচ্ছে m0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রোটনের যে চার্জ, সেই চার্জটা, অর্থাৎ এখানে প্রোটন বলবো কি, এটা প্রোটন না, অর্থাৎ হচ্ছে ধনাত্মক চার্জের যে ভর সেটা নিরপেক্ষ আদানের ভর অপেক্ষা কম হবে। আবার ঋণাত্মক আদানের যে ভর সেটা নিরপেক্ষ আদানের ভর অপেক্ষা বেশি হবে। আর নিরপেক্ষ আদানের ভর হচ্ছে আমি m0। তাহলে মানে বুঝা গেল একটা বস্তুকে, একটা আদানকে যখন আমি আয়নায় অর্থাৎ কী করবো, চার্জ করব, অর্থাৎ আমি যখন এটাকে আদানগ্রস্ত করব তখন তার কিন্তু ভরের পরিবর্তন হয়, ভর বাড়তেও পারে কমতেও পারে। তার মানে কি বোঝা গেল, একটা নিরপেক্ষ আদানকে যদি আমি ধনাত্মক আদানে পরিণত করি তখন তার ভরটা কমে যায়, ওই আদানের ভরটা কিন্তু কমে যায়। আর একটা নিরপেক্ষ আদানকে যদি আমি ঋণাত্মক আয়নে পরিণত করি তখন ওই আদানের ভরটা হবে বেড়ে যাবে। সে আমি যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই, এইটা হচ্ছে আমার একটা নিরপেক্ষ আদান, অর্থাৎ এইটাতে চার্জ নাই, দিস ইজ প্লাস মাইনাস, ইট ক্যান বি ডিনোটেড বাই প্লাস মাইনাস। সে যখন আমি এটাকে, এই চার্জটাকে আমি সে এরকম করলাম, এর চার্জটা ছিল এরকম, এটা হয়ে গেল আমার মাইনাস আয়নে পরিণত হলো, তাহলে এটার প্রাথমিক ভর আর মাইনাস আয়নে পরিণত করলাম, আর এটাকে করে দিলাম আমি এখানে সে এরকম একটা আরেকটু আমি একটু করে দিই বোঝার জন্য। এটাকে আমি কি করলাম, ধনাত্মক আয়নে পরিণত করলাম। তাহলে এই যে এটা নিরপেক্ষ, এটার ভর যদি m0 হয়, এটার ভর যদি m প্রাইম হয়, এটার ভর যদি m ডাবল প্রাইম হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটার ভর সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি দ্যাট ইজ m প্রাইম ইজ গ্রেটার দ্যান m0, আবার m0 ইজ গ্রেটার দ্যান m ডাবল প্রাইম। দিস ইজ দ্য মাস when 3 চার্জ উইল বি প্রডিউসড, অথবা ইনডিউস 3 চার্জড। একটা হচ্ছে নিউট্রাল চার্জ, পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের ভর সবচেয়ে বেশি, নেগেটিভ চার্জের ভর সবচেয়ে বেশি হবে এখানে, m প্রাইম সবচেয়ে বেশি। অর্থাৎ একটা নিরপেক্ষ চার্জকে যখন আমি ঋণাত্মক আদানে পরিণত করব তখন তার ভরটা বেড়ে যায়, এবং যখন আমি এটাকে ধনাত্মক আদানে পরিণত করব তখন তার ভরটা কমে যায়। তাহলে সবচেয়ে কম হবে ধনাত্মক আদানে আহিত চার্জের ভর, তারপর হবে নিরপেক্ষ আদানের ভর, দেন সবচেয়ে বেশি হবে ঋণাত্মক আদানের ভর। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আদানের কারণে, আদানগ্রস্তের কারণে কোনো একটা বস্তুর মধ্যে চার্জের পরিবর্তন হয়। ওকে, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিলাম, আশা করি সবাই মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে। দেন সেকেন্ড অপশন আমরা আসি, আমাদের অনেকগুলো টপিকস আমরা শেষ করবো একটা ক্লাসের মধ্যে, আদান সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য আমরা আজকে দিয়ে দিব। দেন আমরা আসি আদানের প্রকারভেদ। আমরা আদানের প্রকারভেদ আলোচনা করে ফেলেছি, এবার আসতেছে আদানের একক সমূহ, খুবই ইন্টারেস্টিং, ফর মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। এই যে আদানের একক, এই আদানের একক কি কি? আদানের SI একক হলো আমার হচ্ছে কুলম, আদানের SI একক হচ্ছে আমার কুলম। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করব। তারপরে আরও কিছু একক আছে, যেমন ফ্রাঙ্কলিন, তারপরে আছে ES
ইউ, তারপরে স্টেট কুলম, ওকে, তারপরে আছে হচ্ছে ফ্যারাডে। এগুলো হচ্ছে আমার আদানের বিভিন্ন একক। খুবই ইন্টারেস্টিং। যদি বলা হয় আদানের বিভিন্ন একক সম্পর্কে বলো, তাহলে আদানের অনেকগুলো একক আছে। আমরা জানি আদানের এস একক হচ্ছে আমার কুলম, তারপর আছে ফ্রাঙ্কলিন, ইএসইউ, স্টেট কুলম এবং ফ্যারাডে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্রাঙ্কলিন, ইএসইউ, স্টেট কুলম এগুলো দ্বারা কি বোঝায়? ওকে, এটা হচ্ছে ফ্রাঙ্কলিন যেটা সেটাই হচ্ছে আমার ইএসইউ, যেটা আমার ইএসইউ সেটাই হচ্ছে আমার স্টেট কুলম, একই জিনিস। তাহলে আমরা বুঝতে হবে ইএসইউ এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, দ্যাট মিন্স স্ট্যাটিক ইউনিট। একটু আমরা বুঝতেছি যে ফ্রাঙ্কলিনের যে একক সেটা আমরা দেখতে পাচ্ছি কি কি। একটা হচ্ছে ইএসইউ বলা হয়, আবার এটাকে বলা হয় হলো আমার স্টেট কুলম, এটাকে স্টেট কুলমও বলা হয়, অথবা ইএসইউর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। যেটা ইএসইউ সেটাই ফ্রাঙ্কলিন, সেটাই স্টেট কুলম, তিনটেই সেম। সুতরাং যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে নিম্নের কোনটি ইলেকট্রোস্ট্যাটিক একক? ফ্রাঙ্কলিন, ওকে, ইএসইউ, স্টেট কুলম এগুলো সব একটারই নাম, দ্যাট ইজ ফ্রাঙ্কলিন একক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে আমাদের পরীক্ষা আসবে এই যে এখানে কতগুলো একক লিখলাম, দ্যাট ইজ ফ্রাঙ্কলিন, ইএসইউ, তারপরে স্টেট কুলম, এই তিনটা তো সেম। আর এখানে আরেকটা হচ্ছে ফ্যারাডে। তাহলে আসলে এই তিনটা মিলে একটাই ধরতে পারি, আর ফ্যারাডে। তাহলে প্রথম যেটা লিখেছি ফ্রাঙ্কলিন, ইএসইউ এবং স্টেট কুলম, এটা হচ্ছে কুলম্বের ক্ষুদ্রতম একক। খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। পরীক্ষা আসবে কুলম্বের ক্ষুদ্রতম একক কোনটি? কুলম্বের ক্ষুদ্রতম একক হচ্ছে ফ্রাঙ্কলিন না থাকলে ইএসইউ না থাকলে স্টেট কুলম। অন্য কিছু দিতে পারে, অন্য একক মিক্সার করে দিয়ে দিবে। যেমন একবার একটা দেখলাম যেরকম প্রশ্ন ফ্যারাডে না দিয়ে সেটা দিয়েছিল, যেমন ক্যাপাসিটর একক এরকম দিয়ে দিতে পারে। তারপরে ফ্যারাডে দিতে পারে। ফ্যারাডেটা হচ্ছে আমরা যেটা জানি, ফ্যারাডে হচ্ছে আদানের বৃহত্তম একক। তাহলে এই দুটো পয়েন্ট আমরা একটু সুন্দর করে নোট করি। আদানের বৃহত্তম একক কোনটি? আদানের বৃহত্তম একক হলো আমার ফ্যারাডে। আর আদানের ক্ষুদ্রতম একক হচ্ছে ফ্রাঙ্কলিন। ওকে, এই ফ্রাঙ্কলিনে আরও অনেকগুলো নাম আছে, সেটা আমরা জানবো। ওকে, দেন আমরা আসি আদানের প্রকৃতি। ওকে, ইম্পর্টেন্ট আরেকটা টার্মস, এটা নিয়ে আমরা নতুন একটা ক্লাসই দিব এটার উপরে, এবং এটার উপর অনেক অঙ্ক আমরা দিব, অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। সেটা হচ্ছে আমাদের আদানের একক সমূহ গেল। আমরা এবার আদানের প্রকৃতি অর্থাৎ নেচার অফ চার্জ, অর্থাৎ আমরা জানি চার্জ হচ্ছে আমাদের কোয়ান্টাইজড। আসলে চার্জ কোয়ান্টাইজড বলতে চার্জের ভ্যালুটা কোয়ান্টাইজড। তো এখানে আমরা যদি বলে চার্জের কোয়ান্টাম নামে একটা তথ্য আছে, আমরা সেটা আলোচনা করে ফেলতেছি আজকে। হোয়াট ইজ চার্জের কোয়ান্টায়ন? এটা বলতে আমরা কি বুঝি? দ্যাট মিনস এটা হচ্ছে কিউ সমান প্লাস মাইনাস এন ই। এটাকে আমরা বলছি যে চার্জের কোয়ান্টাম। এই কিউটা হচ্ছে আমার টোটাল চার্জ, এন হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ যেটা সেটা আমরা বসায় দেবো। আর ইন্টিজার, আমরা জানি ইন্টিজার কখনো ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ এন এর মান কখনো ভগ্নাংশ হতে পারবে না। যদি কখনো এন এর মান ভগ্নাংশ চলে আসে তাহলে ওই চার্জটি সম্ভব নয়। আমরা এরকম ক্লাসে করব। দ্যাট মিনস কেউ যদি আমাকে বলে কিউ ইকুয়াল টু 2.33 ইলেকট্রন, এটা কি সম্ভব নাকি? নো, এটা ফ্র্যাকশন, এটা হবে না। দ্যাট ইজ কিউ ইকুয়াল টু যদি 2e হয় এটা সম্ভব, অথবা কিউ ইকুয়াল টু যদি -3 হয় তাহলে সম্ভব। দ্যাটস কিউ ইকুয়াল টু যদি +e হয় তাহলে সম্ভব। এখানে কিউর মিনিমাম ভ্যালু হচ্ছে +-e, অর্থাৎ আমাদের যদি বলা হয় যে চার্জের মিনিমাম ভ্যালু কি, দ্যাটস ইকুয়াল টু +-e। কারণ হচ্ছে কি, এটাকে যদি আমরা একটু বলি মিনিমাম কেন, কিউ মিনিমাম
দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার প্লাস মাইনাস, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন চার্জ। তাহলে চার্জটা আমরা এটা নিয়ে অনেক বিস্তারিত ক্লাস নেব, আলাদা শুধু এই চার্জের কোয়ান্টাইনের উপরেই আমরা একটা ক্লাস দিব, শুধু একটার যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা জাস্ট একটু ধারণা দিলাম। অর্থাৎ এই চার্জ হচ্ছে কোয়ান্টাইজ হতে পারে। যেমন আমি যদি বলি কিউ ইকুয়াল টু হচ্ছে আমার 3.2 × 10⁻⁻19 কুলম, এই ভ্যালুটা সম্ভব কিনা, এই ভ্যালুটা সম্ভব কিনা এরকম প্রশ্ন যদি আমাদেরকে দেয়, দ্যাট মিনস আমরা যদি এটাকে কী করি, আমরা যদি এই অনুপাতে ভাগ করে ফেলি, অর্থাৎ এটাকে লিখতে পারি এরকম 2 × 1.6 × 10⁻⁻19 কুলম, এটাকে লেখা যায়। তাহলে 2 × এই পুরাটার পরিবর্তে লিখতে পারি আমি ই, তাহলে দ্যাটস ইকুয়াল টু n × ই। n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে সুতরাং এই চার্জটা সম্ভব। দেন যদি আমি একটু ঘুরে দিই এটাকে, সে যদি এরকম দেই 16 3 16 48, যেমন 5.0 × 10⁻⁻19 কুলম, এ বললাম এই চার্জটা সম্ভব কিনা। সুতরাং এটাকে আমি এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে 1.6 × 10⁻⁻19 কুলম, তাহলে এখানে 5কে 1.6 দ্বারা ভাগ করি, 5 ভাগ 1.6 দ্যাটস ইকুয়াল টু আমি পাচ্ছি 3.125, অর্থাৎ 3.125 × 10⁻, তাহলে 3.125 × এই পুরাটার পরিবর্তে লিখতে পারি ই, তাহলে কিউ ইজ ইকুয়াল টু দ্যাট ইজ n × ই। আমরা বলছি n এর মান কখনো ভগ্নাংশ হতে পারবে না, যেহেতু ভগ্নাংশ চলে আসে সুতরাং এই ভ্যালুটা সম্ভব নয়। এটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। আমরা এটা আরও বিস্তৃত আলোচনা করব, ওকে, এটা আরও বিস্তৃত আলোচনা করব। আমরা খুব দ্রুত আমাদের এই ক্লাসটা শেষ করার চেষ্টা করতেছি, অনেক বড় টপিকস। দেন হচ্ছে আদানের প্রকৃতি গেল। এখন যেটা আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কোয়াক। আমরা একটু ধৈর্য সহকারে শুনি, এটা অনেক অজানা তথ্য, আমি বলছি এটা অজানা তথ্য। আমরা জানি আমাদের যে কণিকাগুলো আছে এটাকে মোট 3টি ভাগে ভাগ করা হয়, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তো স্থায়ী কণিকা তো আমরা জানি 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বাট অস্থায়ী কণিকাগুলি হচ্ছে অসংখ্য। আমরা বই পড়ে যতটুকু জানি এটা 200-র অধিক। যদি পরীক্ষা আসে অস্থায়ী কণিকার সংখ্যা কত, 200-র অধিক, 300-র অধিক, 400-র অধিক, 500-র অধিক, এটা আমরা দেখাবো 200-র অধিক। অস্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে 200-র অধিক, যেমন পজিট্রন, ল্যাপটন, গ্র্যাভিটন, ফার্মিয়ন, বোজন, তারপরে এরকম অসংখ্য আছে। আমরা একটা ক্লাস সেটাও দিব। আমরা এই কণাগুলোর মধ্যে যেমন একটা জানি হচ্ছে কোয়াক। কোয়াকের চার্জ হচ্ছে আমরা জানি কোয়াকের 2 রকমের চার্জ আছে, একটা হচ্ছে -e/3 আর একটা হচ্ছে +2e/3। কোয়াক আমরা 2 প্রকার জানি, একটাকে বলা হয় আপ কোয়াক আর একটা হচ্ছে ডাউন কোয়াক। 2 রকমের কোয়াক আছে। এখন এই কোয়াককে আমরা ইলেকট্রন বলতে পারি না। যদি পরীক্ষা আসে আমরা কোয়াককে ইলেকট্রন বলতে পারি কি না, বা কারণ ইলেকট্রনের মতো এটার দুটো চার্জ আছে, যেমন -e/3 যেহেতু, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার -e আছে, তাহলে এটা তো ইলেকট্রনকে আমি সমর্থন করতেছি। কিন্তু এটা একটা বিতর্ক আছে, কোয়ার্ককে ইলেকট্রন বলা যায় না, কারণ কোয়ার্কটা হচ্ছে অস্থায়ী, এটা স্থায়ী না, এবং প্রকৃতিতে এই কোয়ার্ককে খুঁজে পাওয়া যায় না, খুবই আনস্টেবল, অর্থাৎ অস্থায়ী কণিকার মধ্যে পড়ে, এজন্য কোয়ার্ককে আমরা ইলেকট্রন হিসেবে কনসিডার করি না। আচ্ছা, এখন কথা হলো এই কোয়ার্কটাকে আমরা 2 ভাগে নিতে পারি, অর্থাৎ কোয়ার্কটা আমরা যদি একটু ডিটেলস আলোচনা করি, কোয়ার্কটাকে 2 ভাগে ডিফাইন করা যেতে পারে। কি এই ডিফাইনগুলো আমি বলতেছি। একটা হচ্ছে আফওয়ার্ড, নাকি আফওয়ার্ড বলবো, আফওয়ার্ড কোয়ার্ক নাকি আফ কোয়ার্ক বলবো? আচ্ছা, আফওয়ার্ড না বলে আফ কোয়ার্ক, এটার নামটা আমরা আফ কোয়ার্ক দিচ্ছি। আফ কোয়ার্ক, CQUARK, কোয়ার্ক সংক্ষেপে শুধু ইউ দ্বারা প্রকাশ করতেছি। দেন আরেকটা হচ্ছে ডাউন, ওকে, শুধু ডি হবে, ছোটো হাতের ডি, ডাউন কোয়ার্ক, QUARK, দ্যাট ইজ আমরা ডি দিয়ে লিখতেছি। ভালো মতো খেয়াল করতে হবে, এখান থেকে কিন্তু অনেক অজানা তথ্য আমি বলছি আমরা দিলাম। কোয়ার্কটাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আফ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। ওকে, খুব ইন্টারেস্টিং। এই যে আফ কোয়ার্ক, এটার একটা চার্জ আছে। আফ কোয়ার্কের চার্জ কি, অর্থাৎ এটার একটা চার্জ আছে, সেই চার্জটা কি, দ্যাট ইজ Q(u), দ্যাটস ইজ ইকুয়াল টু হচ্ছে +2e/3, আর একটা হচ্ছে Q(down), এটার চার্জ হচ্ছে -e/3। একটা হচ্ছে আমার কিসের চার্জ, আফ কোয়ার্ক, সেটার চার্জ +2e/3, ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -e/3। এটা মুখস্থ রাখতে হবে, আমাদের অ্যাডমিশন আসতে পারে যে ডাউন কোয়ার্কের চার্জ কত, আফ কোয়ার্কের চার্জ কত, আমরা লিখে ফেলতে পারি। এখন সবচেয়ে মজার একটা তথ্য আমরা দিতে চাচ্ছি। আমরা তো জানি ইলেকট্রনের চার্জ, একটু বলে দেই,
আমরা জানি ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার মাইনাস ই আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, এটা তো আমরা জানি। ইলেকট্রনের চার্জ দ্যাট ইজ মাইনাস ই বলতে বোঝায় মাইনাস 1.6 × 10⁻⁻⁹ কুলম, আর প্লাস ই বলতে বোঝায় হতে প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আমাদের যদি বলে হোয়াট ইজ ডিউট্রন এবং হোয়াট ইজ পজিট্রন, নাথিং এলস। যদি আমাদেরকে পরীক্ষা বলে যে ডিউটরন, ডিউটরন হচ্ছে প্লাস ই, আর যদি বলা হয় পজিট্রন প্রজিট্রন, আমি বানানটা সঠিক লিখলাম কিনা, দ্যাটস অলসো ই, প্লাস ই। তাহলে এই যে প্রোটনটা হচ্ছে আমার ডিউটরন অ্যান্ড পজিট্রন, তাদের চার্জগুলো আমরা জেনে নিলাম, অর্থাৎ ডিউটরন এবং পজিট্রনের চার্জ হচ্ছে প্লাস ই। তাহলে এই যে ইলেকট্রন এবং প্রোটন আমরা দেখলাম দুটোর চার্জ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা স্টিপ আপ কোয়াকের চার্জ হচ্ছে +2e/3 আর ডাউন কোয়াকের চার্জ হচ্ছে -e/3। আর একটা হচ্ছে আমরা ইলেকট্রন জানি, সেটা জানলাম -e/3 -1.6 × 10⁻⁹ কুলম। এখন আমাকে যদি বলা হয় যে প্রোটন এবং নিউট্রন এর চার্জ কি, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ নিরপেক্ষ কেন, এইটার ব্যাখ্যা আমি এখন দিব যে কিভাবে। খুবই ইম্পর্ট্যান্ট, আমি মনে করি এই তথ্যটা হচ্ছে আমাদের জন্য অজানা তথ্য। আমরা জানি একটা প্রোটন হচ্ছে, খুব ইন্টারেস্টিং, এই কথাটা লিখে দেই, প্রোটন হলো তিনটি কোয়াক দ্বারা গঠিত। খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য। একটা প্রোটন গঠিত হয় তিনটি কোয়াক দ্বারা। সেকেন্ড স্টেপে আসি, প্রোটনের পর আসতেছে নিউট্রন। নিউট্রন হলো এটাও তিনটি কোয়াক দ্বারা গঠিত। তাহলে প্রোটনও তিনটি কোয়াক দ্বারা গঠিত, নিউট্রনও তিনটি কোয়াক দ্বারা গঠিত। এই কোয়াকগুলো কিভাবে আছে, ওকে, আমরা যদি এটাকে চিত্রের মতো দেখাই, এই যে এরকম এইভাবে দিয়ে এটাকে এরকম ব্লক করে দেই, অথবা এইভাবে না, আমি এটাকে এইভাবে ব্লক করি, এই ওকে, একটা দেন আরেকটা দেই এইভাবে, এরকম। দিস ইজ আপ কোয়াক অ্যান্ড ডাউন কোয়াক। ইট ইজ ডাউন কোয়াক অ্যান্ড আপ কোয়াক। হোয়াট ইজ দিস? খুবই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি অজানা তথ্য। আমাদের এই অজানা তথ্য থেকে অনেক কিছু বের হয়ে আসবে, আমরা ব্যাখ্যা দিয়ে দিব। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা যাতে এই জিনিসগুলো না জানি বা না জানাটা আমাদের জন্য হচ্ছে একটা ডিসক্রেডিট। এটা হচ্ছে আমার প্রোটন, এটা হচ্ছে আমার নিউট্রন। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ প্রোটন, প্রোটন কি, তাহলে আমরা বলবো, আমরা অনেকেই বলি প্রোটন হচ্ছে একটা ধনাত্মক চার্জ, এটার চার্জ এত, এটার ভর এত। আমরা জানি প্রোটনের ভর নিউটনের ভর থেকে অনেক গুণ বেশি, প্রায় 2000 গুণ বেশি, তাই না ভর, আমরা জানি। এবং চার্জের কথা সম্পর্কে জানলাম, এবং হাইড্রোজেনের ভরের কত গুণ সেটাও আমরা জানি। বাট আমাদেরকে যদি বলা হয় প্রোটন কি, তখন আমরা আরও কথা বলি যে প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটি কণিকা, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এটার চার্জ ধনাত্মক, ওকে, এভাবে আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি প্রোটন কি যদি বলা হয়, তাহলে বলবো আমরা প্রোটন হচ্ছে দুটি আপওয়ার্ড এবং দুটি আপ কোয়াক এবং একটি ডাউন কোয়াকের সমষ্টি। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট ফেনোমেনা, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো হোয়াট ইজ প্রোটন, আমরা বলবো প্রোটন হচ্ছে দুটি আপ কোয়াক এবং একটি ডাউন কোয়াকের সমষ্টি, এবং নিউট্রন হচ্ছে দুটি ডাউন কোয়াক এবং একটি আপ কোয়াকের সমষ্টি। নাও কীভাবে, তাহলে আমরা তো বলছি প্রোটনের চার্জ ধনাত্মক, অর্থাৎ প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জ সমান, প্রোটনের চার্জ অফ প্রোটন দ্যাটস ইকুয়াল টু প্লাস ই, এবং চার্জ অফ ইলেকট্রন দ্যাটস ইজ ইকুয়াল টু মাইনাস। আমরা পড়েছি দুটোই সমান, চার্জ সমান, কিন্তু ভর ভিন্ন। প্রোটনের ভর নিউট্রনের ভর চেয়ে ইলেকট্রনের ভর চেয়ে অনেক বেশি। ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 × 10⁻31 কেজি, ওকে। তাহলে এখন দেখি তো যে এই যে, এবং আরেকটা জিনিস, চার্জ অফ নিউটন আমরা বলছি এটা নিরপেক্ষ, অর্থাৎ 0 অথবা প্লাস মাইনাস লিখতে পারি। এখন এই যে তিনটে চার্জ যে আমরা পেলাম, এটা তো জানি যে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এটা নিয়ে কোনো কথা নাই। আমরা এই দুটো নিয়ে একটু কথা বলবো। যে আমরা বললাম যে একটা প্রোটনের চার্জ, প্রোটন হলো তিনটি কোয়াক দ্বারা গঠিত, দুটি আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, এবং নিউটন হচ্ছে দুটি ডাউনওয়ার্ড এবং একটি আপওয়ার্ড দ্বারা গঠিত। কিভাবে সেটা একটু প্রমাণ দিচ্ছি। তাহলে আমরা প্রথমে আসি প্রোটন ইজ ইকুয়াল টু আপওয়ার্ড প্লাস ডাউনওয়ার্ড। আপওয়ার্ডের চার্জ হচ্ছে +2e/3 +2e/3, আর ডাউনওয়ার্ডের চার্জ হচ্ছে -e/3, ওকে। নাও সামিং আপ 3 charge, then we'll get the final result, that is 2e/3 plus 2e/3 plus
মাইনাস ই বাই 3। তাহলে আমরা যদি এখানে লসাগু করি দ্যাট ইজ ই, দ্যাট ইজ 2e প্লাস 2e মাইনাস ই। তাহলে এটা 4e 3e, 3e মাইনাস 3, দ্যাটস 3 3 ক্যান্সেল, দ্যাটস ই প্লাস ই। তাহলে আমরা বলছিলাম না প্রোটনের চার্জ প্লাস ই, ওকে হয়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি না যে একটা প্রোটন হচ্ছে দুটি আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ডের সমষ্টি এবং প্রোটনের চার্জ ধনাত্মক, ওকে পেয়ে গেছে। তাহলে এখানে ধনাত্মকই আসছে ইলেকট্রনের চার্জ। এবার আসি নিউট্রন। ওকে, আমরা নিউটনটাকে একটু অ্যানালাইসিস করি। নিউটনের চার্জ কি? নিউটনকে আমি লিখেছি দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্কের সমষ্টি, দ্যাট ইজ ডাউন কোয়ার্ক প্লাস আপ কোয়ার্ক। ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে মাইনাস ই বাই 3, দেন মাইনাস ই বাই 3, আর আপ কোয়ার্কের চার্জ হচ্ছে প্লাস 2e বাই 3, দেন অ্যাডিং আপ 3 চার্জ উই হ্যাভ, দ্যাটস 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই প্লাস 2e, দ্যাট ক্যান্সেলস 2e মাইনাস 2e, দ্যাটস 0 3, দ্যাটস 0 ডিভাইডেড বাই 3, দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ 0 বলতে এর কোনো চার্জ নাই, ইট ইজ নট পজিটিভ অর ইট ইজ নট নেগেটিভ। সুতরাং আমরা বলতে পারি নিউটন চার্জবিহীন একটা কণিকা। 1932 সালে বিজ্ঞানী স্যারউইক এই নিউটন আবিষ্কার করেন এবং আমরা সেটা পড়ব, যেটা হচ্ছে মিলিকেন ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, অথবা আমরা পড়ব হচ্ছে লিখে রাখেছি আপেক্ষিক আদান। সেখানে এই জিনিসগুলো যখন আমরা আলোচনা করবো, এটা কেমিস্ট্রিতেও আছে, আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় অংশে দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের, সেখানে আমরা পড়ব। তাহলে কোয়ার্ক সম্পর্কে আমরা পড়ে ফেললাম, ওকে। প্রাথমিক কণা স্থায়ী কণা সম্পর্কে পড়লাম, ওকে। এবার আসতেছি আমরা আদানের সংরক্ষণশীলতা নিয়ে একটু কথা বলি। হোয়াট ইজ কনজারভেশন অফ চার্জ? আদানের সংরক্ষণশীলতা বলতে আমরা কি বুঝি? আদানের সংরক্ষণশীলতা আমরা যেমন জানি যে কোনো একটা বস্তুর শক্তি সংরক্ষণশীলতা, যেমন আমরা জানি শক্তিকে সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না, ঠিক তদ্রূপভাবে আদানকে সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না। এক অবস্থা থেকে আরেক অবস্থায় এটা রূপান্তর করা যায় মাত্র। বাট মনে রাখতে হবে এই যে আদানের যে সংরক্ষণশীলতা, এটা সব ব্যবস্থার জন্য প্রযোজ্য না, শুধুমাত্র আইসোলেটেড সিস্টেমের জন্য চার্জ রিজার্ভ থাকবে। আইসোলেটেড মানে হচ্ছে আমরা যেটা জানি যে কোনো যে কতগুলো রাশি আছে, চাপ, তাপমাত্রা, আয়তন, ঘনত্ব, এই জিনিসগুলো এটা কোনো ট্রান্সফারেবল হবে না, ইট ইজ কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেটা আমরা আইসোলেটেড একটা সিস্টেম বলতে পারবো, সেই অবস্থা আমরা তাদের চার্জ সংরক্ষণশীলতা বলতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে চার্জ কিন্তু হচ্ছে একটা স্কেলার রাশি, চার্জ কোনো ভেক্টর রাশি না, চার্জ একটা স্কেলার রাশি। সুতরাং চার্জের যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয়। আমরা এখানে একটা উদাহরণ অনেক আগে থেকে লিখে রেখেছি, যেহেতু টপিক্সটা পরে রেখেছি এই জন্য আমরা এটা সলভ করতে পারি না, এখন আমরা সলভ করতেছি। যে এই যে চার্জ, এই চার্জটার মধ্যে এখানে দুটো চার্জ আছে, একটা এ দ্যাট ইজ +6 চার্জ আর একটা বি ছিল -2 কুলম চার্জ। এই চার্জটা দেখা যায় কিছুক্ষণ পরে এটা এতে কনভার্ট হলো, দ্যাটস 9 কুলম, আর বিতে কনভার্ট হলো কিউ কুলম। এখন প্রশ্ন হচ্ছে এই কিউ কুলমের চার্জ কত? এবং দুটো কিন্তু আইসোলেটেড। আমি এখানে একটা বক্স অর্থাৎ রেক্টেঙ্গুলার বক্স দিয়ে বুঝেছি দিট ইজ আইসোলেটেড সিস্টেম। সুতরাং এই জন্য এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে চার্জের যে সংরক্ষণশীলতা নীতি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা বলতে পারি চার্জ সামেশন অফ চার্জ ইনিশিয়াল, দ্যাটস সামেশন অফ চার্জ দ্যাটস ফাইনাল। আমরা বলতে পারি ইনিশিয়াল অবস্থার টোটাল চার্জ এবং চূড়ান্ত অবস্থার টোটাল চার্জ তাদের যোগফলটা সেম হবে। তাহলে কীভাবে হতে পারে? দ্যাট মিনস এখানে আমি লিখতে পারি +6 কুলম দেন +-2 কুলম ইকুয়াল টু হচ্ছে +9 কুলম প্লাস হচ্ছে কিউ, প্লাস হচ্ছে আমার কিউ। তাহলে আমি এখান থেকে কী পাবো? দ্যাট +6 - 2 ইকুয়াল টু 9 + কিউ। তাহলে এখানে 6 থেকে 4 2 গেলে থাকে 4 ইকুয়াল টু 9 + কিউ, আর কিউ সমান হচ্ছে 4 - 9 দ্যাটস -5 কুলম। তাহলে কিউর চার্জটা কত পাইলাম আমরা? কিউর চার্জটা আমরা পেয়ে গেলাম হচ্ছে -5 কুলম, ওকে। তাহলে আমরা এটাও আমরা প্রমাণ করে ফেললাম। তারপরে আদানের মান ও গতি, আদানের মান এবং গতির সাথে কী সম্পর্ক আছে? আদানের মান এবং গতির সাথে কী সম্পর্ক আছে? সে দিস ইজ চার্জ, এই হলো একটা চার্জ, দিস চার্জ ক্যান বি ডিনোটেড বাই কিউ নট, দিস ইজ অ্যানাদার চার্জ, দিস চার্জ ইজ কিউ। এই চার্জটা হচ্ছে স্থির, দ্যাট মিনস এটার ব্যাগ হচ্ছে 0 এবং এই চার্জটার একটা ব্যাগ আছে, এটা একটা মনে করি বি ব্যাগের সামনে গতিশীল হচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন কিউ নট অ্যান্ড কিউ? বোথ আর ওয়ান চার্জ ইজ
মুভিংয়েবল অর্থাৎ মুভিংয়েবল হয় না, মুভিং অর মুভেবল বোথ আর অ্যাডজেক্টিভ। ওয়ান চার্জ ইজ মুভিং অর ওয়ান চার্জ ইজ মুভেবল অ্যান্ড অ্যানাদার ইজ স্ট্যাটিক, ইটস নট মুভেবল। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্কটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু কিউ, অর্থাৎ চার্জের মানটা গতির উপর নির্ভরশীল না, অর্থাৎ চার্জ যতই গতি সৃষ্টি হোক না কেন সেটার উপরে ডিপেন্ড করে না। এটা নিয়ে আমরা আরও কথা বলবো, আমরা এটাও শেষ করে ফেলছি। তারপরে আপেক্ষিক আদান আমরা জানি, অর্থাৎ কোনো একটা আদানের মানকে ওই আদানের ভর দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তার আপেক্ষিক আদান, অর্থাৎ স্পেসিফিক চার্জ। এটা নিয়ে আমাদের কেমিস্ট্রিতে অনেক কথা আছে, যেমন মিলিক অ্যান্ড ওয়েলড্রপ পদ্ধতিতে আমরা আপেক্ষিক আদান কীভাবে বের করবো সেটা একটা পরীক্ষা আছে, আমরা সেখানে বিস্তৃত আলোচনা করব। আমরা এখানে এত ডিটেলস আলোচনা করিনি, আমরা এখানে মোটামুটি আজকে আমাদের যে বেসিক জিনিসগুলো আমাদের আদান সম্পর্কে জানার কথা ছিল আমরা সেই আদান সম্পর্কে বলে দিয়েছি। এখানে আরেকটা জিনিস আছে, যেমন আমরা যদি আরেকটা জিনিস বলি, চার্জের একটা বৈশিষ্ট্য আছে এরকম, যেমন এখানে একটা চার্জ আছে কিউ, দিস কিউ ইজ, এটা হলো নিউট্রাল, অর্থাৎ এটার কোনো চার্জ নাই। বাট এখানে আমি একটি পজিটিভ চার্জ রেখেছি, বা এখানে এরকম হতে পারে দিস ইজ নিউট্রাল, এখানে আমি একটা নেগেটিভ চার্জ রেখেছি। তাহলে কিছুক্ষণ পর দেখা যায় যে এই চার্জটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আবার কিছুক্ষণ পর দেখা যায় এটা ঋণাত্মক আদানে পরিণত হয়েছে। ব্যাপারটি কি এরকম হয়? এরকম হয় কি? অর্থাৎ যেটা ইন্ডাকশন যে ঘটনা ঘটে, অর্থাৎ আবেশ প্রক্রিয়ায় এবং যেটা আমরা জানি মহাকর্ষ, এই দুটো ক্ষেত্রে কিন্তু চার্জের যে আমরা জানি এই আদানগ্রস্ততা, সেই আদানগ্রস্ততা কিন্তু চেঞ্জ হয়। তো আমরা এই ব্যাপারগুলো আরও ডিটেলস ব্যাখ্যা করবো। আমরা যেহেতু একটা ছোট্ট ক্লাসের উপর সবগুলো শেষ করতে চাচ্ছি, আদানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা মেন বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিয়েছি। আরও বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু মেন গুরুত্বপূর্ণগুলো আমরা আলোচনা করেছি। আমরা এখানে একটা চার্জের কোয়ান্টামের উপর একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যত প্রবলেমগুলো আছে আমরা সেটা দিয়ে দেবো। আমরা এই ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আশা করি এই ক্লাসটি সম্পর্কে অনেক কিছু জানা হবে এবং অনেক অজানা তথ্য জানা হবে। আমরা এই ক্লাসটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।